Hello, dear students. Welcome to TWS Academy. This is আরাবুল রহমান। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আমি তোমাদের যে পর্বটি করাচ্ছিলাম তার 41 নম্বর পর্ব আজকের আলোচনা হবে। সো অবভিয়াসলি যারা চ্যানেলে যুক্ত হচ্ছ, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদেরকে টেলিগ্রাম এবং অন্যান্য স্থানে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবে না। প্রথম প্রশ্নে আসছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ইসকো স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইসকো স্টিল প্ল্যান্টটা কোথায় আছে? জামশেদপুর, রুরকেলা, বানপুর, বোকারো। কমেন্ট করে সকলে এই প্রশ্নটির উত্তর করে দাও। ইসকো স্টিল প্ল্যান্টটা কোথায় অবস্থিত? ডেট স্টুডেন্টস, অ্যান্সার হচ্ছে বানপুর। বানপুর কুলটিতে অবস্থিত ইসকো। এটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু, ঠিক আছে? এটা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে আছে। পশ্চিম বর্ধমানে এটা অবস্থিত এবং এই বানপুর কুলটিতেই ইসকো স্টিল প্ল্যান্টটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা 1818 খ্রিস্টাব্দে, মানে অনেক পুরনো একটা কিন্তু স্টিল প্ল্যান্ট আমাদের ভারতের এটা। উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে লোকসভার, রাজ্যসভায়, উভয় কক্ষই আর বিশেষ অধিবেশনে। কোথায় উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা যায় বা উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে কারা? কমেন্ট করো এই প্রশ্নটির উত্তর কি হচ্ছে। উপরাষ্ট্রপতি যিনি পদচ্যুত বা তার পদচ্যুত সংক্রান্ত যে প্রস্তাব সেটা উঠে থাকে রাজ্যসভায়। উপরাষ্ট্রপতি তিনি তোমরা নিশ্চয়ই জানো পদাধিকার বলে। রাজ্যসভার তিনি সভাপতি। রাজ্যসভার সভাপতি কে হন? তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। ওকে। লোকসভার ক্ষেত্রে সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার। কিন্তু রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি। এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসে যে কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়। মনে রাখবে, রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু রাজ্যসভার সদস্য নয়, কিন্তু তাকে পদচ্যুত রাজ্যসভায় করা যেতে পারে। কোন মুঘল সম্রাট পুনরায় জিজিয়া ট্যাক্স চালু করেন? জিজিয়া ট্যাক্স বা জিজিয়া কর, এটা যারা মুঘল যুগে অমুসলিমরা বসবাস করত বা যারা মুসলিম ধর্ম অবলম্বী ছিলেন না তাদের উপরে লাগু করা একটা কর ছিল, জিজিয়া কর। অমুসলিমদের উপরে ধার্য করা কর এটা একটা। এই জিজিয়া করটা প্রথমে একজন শাসক বন্ধ করেছিলেন বা এটা রদ করেছিলেন। মনে রাখবে, এই জিজিয়া করটা 1564 সাল নাগাদ আকবর রদ করেন। ঠিক আছে, আকবর এটাকে রদ করেছিলেন বা বন্ধ করেছিলেন জিজিয়া করটা। কিন্তু পরবর্তীতে ঔরঙ্গজেবের শাসনকালে জিজিয়া করটা পুনরায় চালু করা হয়েছিল। ঔরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে এই জিজিয়া করটা চালু করেন। সালগুলো মনে রাখতে হবে না, আমি জাস্ট বলছি। ওকে, চলো। কেঁচোর গমন অঙ্গের নাম কি? দারুণ একটা প্রশ্ন পেয়ে গেছি আমরা। কেঁচো এর গমন অঙ্গের নামটা কি? দেহতল, সিটা, ক্ষণপদ, ফ্যাজেলা। কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট একটা বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থটির লেখক হচ্ছেন কে? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক হচ্ছেন জাঁ জ্যাক রুশো। অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? অশোক মৌর্য সম্রাট ছিলেন তিনি। অশোকের 14টি মুখ্য শিলালিপি, 14টি মুখ্য ও 7টি গৌণ শিলালিপি ছিল। এছাড়া অনেকগুলো তার স্তম্ভলিপিও ছিল কিন্তু।
তার এই শিলালিপিগুলো সাধারণত প্রাকৃত ভাষায় রচিত ছিল। প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে লেখা ছিল। সো অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা? ব্রাহ্মী লিপিতে লেখা। তার এই শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন কে? মনে রাখবে, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর একজন সদস্য ছিলেন জেমস প্রিন্সেপ। তিনি কিন্তু তোমার এই অশোকের শিলালিপি আবিষ্কার বা পাঠোদ্ধার করেছিলেন। সো তিনি এটা পাঠোদ্ধার কবে করেছিলেন যদি বলা হয়, মনে রাখবে 1837 সালে তিনি পাঠোদ্ধার করেছিলেন অশোকের শিলালিপিগুলি। নেক্সট প্রশ্নের উত্তরটা করো। ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সারটা কি হচ্ছে? প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। রাইট অ্যান্সার হচ্ছে উরুগুয়েতে। ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দক্ষিণ আমেরিকান কান্ট্রি উরুগুয়েতে এটা অনুষ্ঠিত হয়। এবং এই বিশ্বকাপটা কবে হয়েছিল যদি বলা হয়, তো মনে রাখবে এই বিশ্বকাপটা হয়েছিল 1930 সালে। এবং এই বিশ্বকাপটা জয়লাভ করেছিল উরুগুয়েও, কিন্তু বিজয়ী হয়েছিল। সো উরুগুয়ে হচ্ছে প্রথম ওয়ার্ল্ড কাপ বিজেতা, ফিফা বিশ্বকাপ বিজেতা ছিল। আচ্ছা, এই ফিফা বিশ্বকাপটা সর্বশেষ হয়েছিল 2022-এ, তোমরা নিশ্চয়ই জানো, কাতারে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে আবার আয়োজিত হবে 2026-এ। সো 2026-এ কোথায় হবে বলো তো? এটা কোথায় হবে 2026-এর বিশ্বকাপটা? তিনটে দেশ মিলে আয়োজন করবে। কোন কোন দেশ? একটা হচ্ছে ইউএসএ, আর একটা হচ্ছে মেক্সিকো ও কানাডা। তিনটি উত্তর আমেরিকার দেশ আয়োজন করবে। পরেরটা হচ্ছে মহানদীর উৎস কোন রাজ্যে? মহানদীটার উৎস কোন রাজ্যে? মহানদী নদীটা, এই নদীটা ওড়িশার প্রধান নদী বা ওড়িশার দীর্ঘতম নদী। ওকে, সেই মহানদীর উৎস কোথায়? মহানদীর উৎস হচ্ছে ছত্তিশগড় রাজ্যে সিহাওয়া উচ্চভূমি থেকে। এবং এই মহানদীটা পতিত হয়েছে কোথায়? মনে রাখবে, মহানদীটা পতিত হয়েছে বঙ্গোপসাগরে, অর্থাৎ এটা একটা পূর্ববাহিনী নদী। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, আরো একটা জিনিস মনে রাখবে, এই মহানদীর উপরেই ভারতের দীর্ঘতম বাঁধ, যেটার নাম হীরাকুদ বাঁধ, সেই হীরাকুদ বাঁধটা অবস্থিত। এবং এটা ওড়িশা রাজ্যেই অবস্থিত। ওকে, চলো পরের প্রশ্নে আসি আমরা। নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী? ধাতুগুলির মধ্যে সবথেকে ভারী ধাতু কোনটি? লিথিয়াম, সীসা, পারদ, অসমিয়াম। নিম্নের ধাতুগুলির মধ্যে কোনটি সবথেকে ভারী? সবচেয়ে হালকা ধাতু বললে অ্যান্সার হবে কি? লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। ঠিক আছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 এবং এটা পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল লিথিয়াম, মনে রাখবে। এখানে অসমিয়ামটা হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। অসমিয়াম এর সংকেত হচ্ছে OS,
এবং 76 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। সারফায়েন্সি আইন কবে পাশ হয়? সারফায়েসি অ্যাক্ট বা সারফায়েসি আইন এটা কবে পাশ হয়েছিল? সারফায়েসি আইন বা অ্যাক্টটা কি একটু বলে দিই তোমাদের। এই অ্যাক্ট বা আইনের অধীনে ব্যাংকগুলো তাদের ঋণ পুনরুদ্ধার করতে পারে। ঠিক আছে, কোনো ব্যাংক কাউকে ঋণ দিল, সে পরিশোধ করতে অক্ষম হলো, সে তাদের নন পারফর্মিং অ্যাসেটগুলো কিন্তু তারা অকুপাই করতে পারে বা সেগুলো নিজেদের আন্ডারে নিতে পারে। এই যে সারফায়েসি অ্যাক্ট বা আইন, এটার মাধ্যমে কি কোনো ব্যাংক তাদের ঋণগুলোকে পুনরুদ্ধার করতে পারে। ওকে, একটা বেসিক মানে একদমই সিম্পল ভাষায় বলতে গেলে এই আইনটা কবে পাশ হয়েছিল? এটা পাশ হয়েছিল 2002 সালে। আজকের যেটা হোমওয়ার্ক দেবো তোমাদের সেটা হচ্ছে মৌলিক অধিকারের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? কমেন্ট করে এটার উত্তর সকলে জানিয়ে যাবে আজকের ক্লাসে। আর যারা এখনো ক্লাস একটাও লাইক করনি অবশ্যই কিন্তু লাইক করবে ক্লাসে। পরের প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট প্রশ্নটা, পুনা চুক্তিটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? হিস্ট্রির এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় প্রচুর দিয়ে থাকে, বিশেষ করে ডব্লিউপি, ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষাতে। পুনা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল গান্ধী আম্বেদকরের মধ্যে। এটা কবে হয়? যদি বলা হয় কবে হয়েছিল পুনা চুক্তিটা, তো কবে হয়? 1932 সালে এটা স্বাক্ষরিত হয়। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার এটা ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, অর্থাৎ এটা লিটারেসির ক্ষেত্রে বা সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। অ্যান্সার হচ্ছে অপশান বি। দেখো, জ্ঞানপীঠ পুরস্কারটা প্রথম কবে প্রদান করা হয়? যদি বলা হয় প্রথম প্রদান করা হয়েছিল জ্ঞানপীঠ পুরস্কারটা 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ ছিলেন এর প্রথম প্রাপক। জি শঙ্কর কুরুপ ছিলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। সম্প্রতি 2024 সালে প্রদান করা হয়েছে যে জ্ঞানপীঠ পুরস্কারটা, সেই জ্ঞানপীঠ পুরস্কার কারা পেয়েছে 2024-এ? দুইজন ব্যক্তি, একটা হচ্ছে জগৎগুরু রমা ভদ্রাচার্য বা রাম ভদ্রাচার্য, আরেকজন হচ্ছেন কবি গুলজার, উর্দু কবি গুলজার। দুইজন কিন্তু এখানে 2024 সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে? রাইট অ্যান্সার হচ্ছে কি, রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে? অ্যান্সার হচ্ছে রাজ্যপাল। ভারতীয় সংবিধানের 153 ধারায় বলা হয়েছে প্রতিটা রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন এবং যাকে অ্যাপয়েন্ট করবেন রাষ্ট্রপতি। এটা কোথায় বলা হয়েছে? 153 ধারাতে বলা হয়েছে রাজ্যে একজন রাজ্যপাল থাকবে। ওকে, 153 ধারা। আবার তার পরের ধারা 154 ধারা, এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে লাইন তুলে প্রশ্ন দিয়ে থাকে যে রাজ্যের শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে বা কার হাতে থাকে, সেটা মনে রাখবে। রাজ্যপাল কিন্তু রাজ্যের শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করে থাকেন এবং 155 ধারা অনুসারে তাকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন, এটা একটু জেনে রাখো। নতুন অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সুনীত শর্মা, বিনোদ কুমার যাদব, তুহিনকান্ত পান্ডে এবং রাজীব চৌধুরী। অর্থ কমিশনার মানে ফাইন্যান্স সেক্রেটারি, ঠিক আছে, নট ফাইন্যান্স কমিশনার। ফাইন্যান্স কমিশনার বললে কিন্তু ওটা অর্থ কমিশন হয়ে যায়। অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছেন অরবিন্দ পানাগারিয়া।
ওটা আলাদা বিষয়। এখানে বলা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি বা অর্থ সচিবের দায়িত্ব কে পেলেন। ভারতে এই অর্থ সচিব প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন কে আর কে মেনন। কে আর কে মেনন ভারতের প্রথম অর্থ সচিব। ওকে, ভারতের প্রথম অর্থ সচিব কে আর কে মেনন। বর্তমান যিনি অর্থ সচিব হিসাবে নিযুক্ত পেয়েছেন তিনি হচ্ছেন তুহিন কান্ত পান্ডে, সম্প্রতি অর্থ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। আলিপুর ষড়যন্ত্র মামলায় ব্রিটিশ পুলিশ কোন বিদ্রোহীকে বন্দি করে। আলিপুর ষড়যন্ত্র মামলা বা এটাকে আলিপুর বোমা মামলাও বলা হয়। আলিপুর কলকাতার নিকটে, সেখানে বোমার কারখানা গড়ে তোলার জন্য অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষের মতো বিভিন্ন নেতা এবং তার সঙ্গে প্রায় 30 জনেরও বেশি কিন্তু বিপ্লবীদেরকে বা 30 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে আলিপুর ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। আলিপুর ষড়যন্ত্র মামলাটা শুরু হয় 1908 সালে শুরু হয় এবং 1908-9 সালের পর্যন্ত চলেছিল এই আলিপুর ষড়যন্ত্র মামলাটা। সো আলিপুর ষড়যন্ত্র মামলাটা একজন বন্দি বিদ্রোহীর নাম হচ্ছে কানাইলাল দত্ত, ইনি কিন্তু আলিপুর ষড়যন্ত্র মামলায় বন্দী হয়েছিলেন। এছাড়া বারীন্দ্র কুমার ঘোষ আর অরবিন্দ ঘোষের নামটাও একটু মনে রাখবে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 সম্প্রতি লঞ্চ হয়েছে আমাদের। এই ব্যাচে তোমরা ভর্তি হলে আমাদের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে এনটিপিসির পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবে। অধ্যায়ভিত্তিক থিওরি ক্লাস করানো হবে, লাইভ প্লাস লাইভ এবং রেকর্ডেড উভয় ক্লাস দেখার সুযোগ। সোম শনি প্রতিদিন ক্লাস থাকছে আর প্রতিটি ক্লাসের পিডিএফ দেওয়া হবে আর ফ্রি কিন্তু টেস্টের অ্যারেঞ্জ করা হবে তোমাদের যারা ব্যাচে ভর্তি হবে তাদের জন্য। সো অবভিয়াসলি পিআইকিউস, থিওরি, এমসিকিউস সব ধরনের প্র্যাকটিস করতে, সব ধরনের থিওরি ক্লাস করতে একটা মাস্টার ব্যাচ এটা। এই ব্যাচে তোমরা ভর্তি হলে 12 মাস পর্যন্ত ক্লাস দেখতে পাবে আর 4 মাস কিন্তু তোমরা লাইভ ক্লাস করতে পারবে। তো অবভিয়াসলি যারা এখনও যুক্ত হওনি আমাদের এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে, যারা এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করছো বা আরপিএফ পরীক্ষা ইত্যাদি পরীক্ষাকে টার্গেট করছো, তাদের জন্য কিন্তু একটা বেস্ট ব্যাচ হতে চলেছে এই ব্যাচটা। তো অবভিয়াসলি সকলে যুক্ত হয়ে যাবে এটাতে। নেক্সট কোশ্চেনে আমরা আসবো, পাগলাঝোড়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। কমেন্ট করো এই প্রশ্নটা, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পাগলাঝোড়া বলে জলপ্রপাতটা কোন রাজ্যে আছে। পাগলাঝোড়া জলপ্রপাত পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে আছে। গমনে সক্ষম উদ্ভিদ কোনটি। গমন, গমন বলতে কি বুঝি আমরা? গমন বলতে আমরা কি বুঝি? গমন বলতে যখন কোনো প্রাণী বা উদ্ভিদ সম্পূর্ণরূপে একটা স্থান থেকে অন্য স্থানে তার স্থান পরিবর্তন করে সেটাকে আমরা বলে থাকি গমন সাধারণ অর্থে। তো কিছু উদ্ভিদ আছে যারা কিন্তু গমন করতে পারে, যেমন একটা উদ্ভিদ হচ্ছে ফলবক্স, এবং আরো একটা উদ্ভিদের নাম তোমাদের আমি একটু বলে রাখবো যেটা হচ্ছে ক্লামাইডোমোনাস। এই উদ্ভিদটাও কিন্তু গমনে সক্ষম। ভলবক্স, ক্লামাইডোমোনাস এরা কিন্তু উদ্ভিদ এবং এরা গমনে সক্ষম। আবার কিছু প্রাণী আছে, প্রাণীদের মধ্যে গমনে আবার কিছু প্রাণী আছে অক্ষম। কিছু প্রাণী গমনে অক্ষম সাধারণভাবে, যেমন প্রবাল বা যেটাকে কোরাল বলা হয়, যেটাকে প্রবাল বা কোরাল বলা হয় সেটা কিন্তু গমনে অক্ষম। তাছাড়া স্পঞ্জ, সাগর কুসুম, এরা সবই কিন্তু গমনে অক্ষম প্রাণীর কিছু উদাহরণ। চলো পরের প্রশ্ন, মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়। মেকলে মিনিটটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আইডিয়া দিয়েছিল বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মেকলে মিনিটটা।
মেকলে মিনিটটা লর্ড বেন্টিংকের সময়, লর্ড বেন্টিং তোমরা নিশ্চয়ই জানো, তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আমাদের ভারতে সবচেয়ে বেশি উদ্যোগ গ্রহণ করেছিলেন গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের মধ্যে। সেই লর্ড বেন্টিং এর সময়ে আহ, মেকলে তিনি একটা লর্ড মেকলে তিনি একটা তার প্রতিবেদন পেশ করেছিলেন। প্রতিবেদনটাতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার কিভাবে করা যায় সেই তোমার হচ্ছে আইডিয়া দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় কি, যদি আমরা সমাজের উচ্চ এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষাটাকে ছড়িয়ে দিতে পারি, সেটা ধীরে ধীরে সমাজের নিচের দিকে বা নিম্ন স্তরে চলে যাবে। এই যে চুইয়ে পড়া নীতি, এটাকে চুইয়ে পড়া নীতি বলা হতো, মানে চুইয়ে চুইয়ে উপর থেকে নিচের দিকে চলে যাবে, এটাকে চুইয়ে পড়া নীতি বলা হতো মেকলে মিনিটটাকে। এবং মেকলে মিনিট 1835 সালে ঘোষণা করা হয়েছিল, ওকে, লর্ড বেন্টিংকের সময়। এটা একটু নোট করে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এটাকে কি বলা হয়? চুইয়ে পড়া শিক্ষানীতিও বলা হয়। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ আছে? কয়েকদিন আগে মিসলেনিয়াস পরীক্ষাতেও প্রশ্নটা দিয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। লোকটাক হ্রদটা কি উত্তর পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জল বা মিষ্টি জলের হ্রদ। ওকে, সো এই হ্রদটা কোন রাজ্যে আছে? এটা মণিপুর রাজ্যে অবস্থিত আছে। চন্দ্রযান 3 রোভারটির নাম কি ছিল? চন্দ্রযান 3, যেটার মাধ্যমে ভারত সমগ্র বিশ্বের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে, তাই না? চন্দ্রযান 3 এটা ভারত প্রথম বিশ্বের মধ্যে দেশ হয়েছে যেটা চাঁদের সাউথ পোল বা দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে পেরেছে। চন্দ্রযান 3টা লঞ্চ হয় কবে? মনে রাখবে, চন্দ্রযান 3টা লঞ্চ হয়েছিল 14 জুলাই, 14 জুলাই 2023 সালে। ওকে, চন্দ্রযান 3টাকে লঞ্চ করা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, যেটা কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত। এবারে দেখো, চন্দ্রযান 3টা এটার রোভারের নাম কি ছিল তার আগে তোমাদের একটু বলি, এটা ল্যান্ড কবে করেছিল। এটা ল্যান্ড করেছিল, সফট ল্যান্ড করেছিল চাঁদের দক্ষিণ মেরুতে। কবে সেটা? সেটা হচ্ছে 23 আগস্ট, 23 আগস্ট 2023 সালে পৃথিবীতে প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে এটা ল্যান্ড করে। এবারে দেখো, চন্দ্রযান 3টা যে যে যন্ত্রটা ল্যান্ড করেছিল সেটার নাম কি, বা ল্যান্ডারটার নাম কি? সেটা হচ্ছে বিক্রম। ল্যান্ডারের নাম কি? ল্যান্ডারটির নাম ছিল বিক্রম, এবং এর ভিতরে একটা রোভার দেওয়া হয়েছিল যেটার নাম হচ্ছে প্রজ্ঞান, যেটা চাঁদের কিন্তু বিভিন্ন নমুনা সংগ্রহ করার জন্য এই রোভারটিকে তৈরি করা হয়েছিল। ওকে, পরের প্রশ্ন, কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? ওই যে আজকেই প্রথম একটু আগেই বলছিলাম, 153 ধারা অনুসারে বলা হয়েছে যে রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন, বা রাজ্যপালের উপস্থিতি সংক্রান্ত বিধান আছে কোথায়? সেটা আছে 100 কত ধারা? 53 ধারাতে। 154 ধারা রাজ্যের শাসনতান্ত্রিক ক্ষমতা। 155 ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন। এখানে বলা হচ্ছে শপথ বাক্য কে পাঠ করান? সেটা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, অথবা তার অনুপস্থিতিতে যিনি সিনিয়র মোস্ট জাজ, অর্থাৎ যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারক হবেন, তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারবেন। আর তার শপথ বাক্য সংক্রান্ত বিষয়টা হচ্ছে ধারা ধারা 159 ধারা অনুসারে তাকে শপথ বাক্য পাঠ করা হয়, বা তার ওথ। নিম্নের কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? আরব সাগরে পতিত হয়েছে কৃষ্ণা, লুনি, পেন্নার এবং মান্ডবী। কৃষ্ণা নদী এটা একটা পূর্ব বাহিনী নদী। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী এগুলো পূর্ব বাহিনী, ঠিক আছে? সেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটা। এছাড়া লুনি নদী, এটা ভারতের একটা অন্তঃবাহিনী নদী, এটা কচ্ছের রণে পতিত হয়েছে, কচ্ছের রণে পতিত হয়েছে। পেন্না নদীটাও বে অফ বেঙ্গলে পতিত হয়েছে, ঠিক আছে? আর মান্ডবী নদীটা এটা তোমার পতিত হয়েছে আরব সাগরে, এটা একটা পশ্চিম বাহিনী নদী এবং আরব সাগরে পতিত হয়েছে।
মান্ডবীর উপরে দুধসাগর জলপ্রপাত আছে গোয়া এবং কর্ণাটক সীমান্তে, এটাও একটু নোট করে রাখবে। পরেরটা, কেওলাদেও জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেলাম। কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় আছে? কেওলাদেও ন্যাশনাল পার্ক এটা রাজস্থানে আছে। এটাকে ভরতপুর জাতীয় উদ্যানও বলা হয়। কেওলাদেও ন্যাশনাল পার্ক বা ঘানা ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। এখানে দেখো রাজস্থানের কিছু আমরা ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছি। রণথম্বর জাতীয় উদ্যান, এটা একটা ব্যাঘ্র প্রকল্প হিসাবেও পরিচিত, এটা রাজস্থানে আছে। কেওলাদেও বা ঘানা জাতীয় উদ্যান রাজস্থানে। মরুভূমি বা ডেজার্ট জাতীয় উদ্যান, যেটাকে ডেজার্ট ডেজার্ট বা মরুভূমি জাতীয় উদ্যান কোথায় আছে? এটাও রাজস্থানে। সরিস্কা ব্যাঘ্র প্রকল্প, মুকুন্দরা হিলস একটা ব্যাঘ্র প্রকল্প এবং জাতীয় উদ্যান, এগুলি সবই কিন্তু আছে রাজস্থানে। ওকে, রণথম্বর, কেওলাদেও বা ঘানা এবং এটাকে ভরতপুর পাখিরালয় বলা হয়। ভরতপুর ভরতপুর পক্ষী অভয়ারণ্য। কারণ এই কেওলাদেও বা ঘানা এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল 1985 সালে ঘোষিত হয়েছিল বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে, এবং ভারতের প্রথম তোমার রামসার সাইট হিসাবেও এটা স্বীকৃতি পেয়েছিল। সো এটা ভরতপুরে আছে বলে এটাকে ভরতপুর পাখিরালয়ও বলা হয়। এছাড়া আরো কিছু জাতীয় উদ্যান দেখে রাখো, যেমন আসামের কিছু জাতীয় উদ্যান তোমাদের একটু বলে রাখি। যেমন আসামে আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, দিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, রাজীব গান্ধী বা ওরাং জাতীয় উদ্যান, দিহং পটকাই জাতীয় উদ্যান, রাইমোনা জাতীয় উদ্যান, এবং আর কি কি আছে, ওড়িশাতে দেখো জাতীয় উদ্যানের মধ্যে সিমলিপাল ভিতরকণিকা জাতীয় উদ্যান পাবে। গুজরাটের জাতীয় উদ্যানের মধ্যে গির এশিয়া সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত। এছাড়া ব্ল্যাক ব্যাক জাতীয় উদ্যান, আরেকটা হচ্ছে কচ্ছ উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান বা মেরিন ন্যাশনাল পার্ক। এটা একটা মেরিন ন্যাশনাল পার্ক, সেগুলোকে সামুদ্রিক ন্যাশনাল পার্ক বলা হয়। ওকে, এই হচ্ছে কিছু জাতীয় উদ্যান বিভিন্ন রাজ্যের। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেলাম। পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের তিনটে প্রধান যুদ্ধ হয়েছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথমটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। দ্বিতীয়টা আকবর এবং হিমুর মধ্যে হয়। আর হচ্ছে তৃতীয় যুদ্ধটা হয়েছিল 1761 সালে। কার কার মধ্যে? এটা এটা হয়েছিল মারাঠাদের মধ্যে, মারাঠা ও আফগানদের মধ্যে। আফগান শাসকদের পক্ষ থেকে যিনি ছিলেন তার নাম হচ্ছে আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি ও কার মধ্যে হয়েছিল? মারাঠাদের মধ্যে। এবং এই সময় যিনি মারাঠা পেশোয়া ছিলেন, মারাঠা পেশোয়া ছিলেন এই সময় যিনি, তার নামটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রশ্ন দেয় যে তৃতীয় পানিপথের যুদ্ধের সময় কে মারাঠা পেশোয়া ছিলেন, এরকম ভাবে কে ছিলেন। তাকে আমরা নানা সাহেব নামেও চিনি। নানা সাহেব নামে চিনি তাকে আমরা, বা তার প্রকৃত নাম হচ্ছে বালাজি বাজিরাও। বালাজি বাজিরাওকে কিন্তু নানা সাহেব বলা হয়। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? চলো, দারুণ একটা প্রশ্ন পেলাম আমরা। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? লাস্ট কোশ্চেন আজকে সেশনের, উত্তরটা করো। কাস্পিয়ান সি, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ, কিন্তু এটা লবণাক্ত প্রকৃতির হ্রদ। বৈকাল হ্রদ বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ, রাশিয়ায় সাইবেরিয়া প্রদেশে আছে। সুপিরিয়র হ্রদটা হচ্ছে বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ। ওকে, এটা উত্তর আমেরিকাতে আছে। টিটিকাকাটা দক্ষিণ আমেরিকাতে আছে। এটা বিশ্বের উচ্চতম হ্রদ।
চলো, এই ছিল আজকের ক্লাস। আমি এখানে আজকের ক্লাসটি শেষ করব। 25টি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো ক্লাসটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। সকলে হোমওয়ার্কের অ্যান্সার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।